আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ঢাকা কলেজের ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাস কার্যক্রমে। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠন ও শ্রমিক আন্দোলনের উদ্ভব ও বিকাশ। যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার পত্রের শিরোনাম তো আমাদের বরাবরই মতোই জানা, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস 1861 থেকে 1945, পত্র কোডটা আমাদের জানা আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠন এবং শ্রমিক আন্দোলনের উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করতে গেলে যে বিষয়গুলো প্রথমে আসে সেটি হচ্ছে শিল্প নির্ভর অর্থনীতিতে শ্রমিক সংগঠনের উৎপত্তি একটি স্বাভাবিক ঘটনা। স্বাভাবিকভাবে শিল্প নির্ভর অর্থনীতি যেখানে গড়ে ওঠে সেখানে শ্রমিক সংগঠনের উৎপত্তি হবে, এটি মূলত একটি স্বাভাবিক ঘটনা। আমেরিকার শিল্প বিপ্লবের প্রাক্কালে ও পরবর্তী সময়ে যেসব শ্রমিক সংগঠন ও শ্রমিক আন্দোলন গড়ে উঠেছিল তা ছিল শোষিত ও ক্ষেত্র বিশেষে নির্যাতিত ও সুবিধা বঞ্চিত শ্রমিকদের সংগঠিত হওয়ার বহিঃপ্রকাশ। যদি বলা যায় যে এই শিল্প উৎপাদন প্রক্রিয়ায় যেমন প্রয়োজন যে শ্রমিক মালিকের, ঠিক মূলধনও ঠিক তেমন প্রয়োজন শ্রমিক এবং শ্রমের। উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিক ও শ্রম একটি অপরিহার্য উপাদান হওয়া সত্ত্বেও 19 শতকের শেষ দিক পর্যন্ত আমেরিকায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও শিল্প মালিকদের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যার অনিবার্য পরিণতি হয় আমেরিকার শ্রমিক সংগঠন ও শ্রমিক আন্দোলনের উদ্ভব। আমেরিকার শ্রমিক সংগঠন ও শ্রমিক আন্দোলন গড়ে ওঠার পেছনে কিছু কারণ চিহ্নিত করা যায়। এর মধ্যে ছিল হচ্ছে বিশেষ করে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি, মিল মালিকদের দুর্ব্যবহার, শ্রমিক মজুরি বৃদ্ধি না করা এবং শ্রমিক নিয়োগ ও চাকরির শর্ত স্থির না করা ইত্যাদি। অর্থাৎ দেখা যাচ্ছে যে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ গ্রাম অঞ্চল থেকে যখন যে সমস্ত শ্রমিকরা শহরের দিকে আসা শুরু করলো, তাহলে দেখা গেল আস্তে আস্তে বা ধীরে ধীরে শ্রমিকদের সংখ্যা শহরে বৃদ্ধি পেতে থাকলো। ঠিক একই রকম ভাবে মিল মালিকদের দুর্ব্যবহার ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মিল মালিকদের দুর্ব্যবহারের কারণেই মূলত শ্রমিক অসন্তোষ আরো উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং শ্রমিক মজুরি বৃদ্ধি না পাওয়ার কারণে, শ্রমিক মজুরি যেটাকে যে আয় উপার্জন যে বৃদ্ধি না পাওয়ার কারণে অসন্তোষটা আরো বৃদ্ধি পেতে থাকে এবং শ্রমিক নিয়োগ এবং চাকরির শর্ত ব্যাপারে একটা অস্থিরতা বিরাজমান ছিল বলে এখানে শ্রম নির্ভর অর্থনীতি বা শ্রমিক সংগঠনগুলোতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয় এবং আন্দোলনে তা রূপ নেয়। এবার আসি আরো কিছু পর্যালোচনা নিয়ে আলোচনা করি। যেমন দেখা যাচ্ছে যে উন্নত প্রযুক্তির কারণে দক্ষ শ্রমিকদের প্রয়োজনীয়তা, এবং কি বলছি প্রথম পয়েন্টটা উন্নত প্রযুক্তি, আমার স্লাইডে দেখতে পাচ্ছ, উন্নত প্রযুক্তির কারণে দক্ষ শ্রমিকদেরও প্রয়োজনীয়তা। তো দেখা যাচ্ছে যে এখানে প্রয়োজনীয়তা বলতে এখানে উন্নত প্রযুক্তিতে তো মূলত দক্ষ শ্রমিকরা জড়িত হবে, কিন্তু এখানে যেটা দেখা গেল যে উন্নত প্রযুক্তির মানে আবির্ভাবের কারণে দক্ষ শ্রমিকদের অপ্রয়োজনীয় করে তুললো। সেটা কিরকম ভাবে? শিল্পক্ষেত্রে যে উন্নত প্রযুক্তি এবং মেশিনের ব্যবহারের ফলে যে কারখানাগুলোতে আগের মতো যে দক্ষ শ্রমিক যেগুলো প্রয়োজন হতো সেগুলো কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কমতে থাকে, যারই কারণে দেখা যায় কারখানার মালিকেরা এবং অপেক্ষাকৃত যে কম দক্ষ শ্রমিকরা যারা ছিল তারা মূলত অল্প মজুরিতে কর্মে নিযুক্ত হতে থাকে। তারপরের পয়েন্টের কথা যদি বলি, অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের সপরিবারে বসবাস। এখানে গ্রাম থেকে বা গ্রামাঞ্চল থেকে যে সমস্ত শ্রমিকরা শহরে এসে বসবাস করত তারা মূলত পুরো পরিবারকে নিয়ে আসতো বা কেউ একাকিও আসতো। তো এখানে দেখা যাচ্ছে যেখানে স্লাম বা বস্তি আকারে এখানে বসবাস করত, যার কারণে অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকরা সপরিবারে বসবাস করা শুরু করে। যেসব অঞ্চলে একচেটিয়া ব্যবসা বাণিজ্য এবং শিল্প সংস্থা গড়ে উঠেছিল, তো সেখানে শিল্প শ্রমিকদের যে অবস্থা তাও কিন্তু শোচনীয় ছিল। তাহলে দেখা যাচ্ছে যে শহরের জীবনের মোহ এই শ্রমিকরা গ্রামাঞ্চল ছেড়ে চলে আসে এবং সপরিবারে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা শুরু করে।
এরপরের পয়েন্টে যেটা আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, সেটা হচ্ছে যে শিল্প কারখানায় শ্রম ঘন্টার বিষয়টি অনির্দিষ্টতা, অর্থাৎ মালিক শ্রমিকের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কে দেখা যাচ্ছে যে শিল্প কারখানায় শ্রম ঘন্টার যে বিষয়টা, অর্থাৎ একজন শ্রমিক যে পরিমাণ শ্রম দিবে তার শিল্প কারখানায় বা কর্মঘণ্টা যেটাকে বলতে পারি বা শ্রম ঘন্টা যেটা বলি, সেটা কোনো নির্দিষ্ট ছিল না। যেমন এখন 8 ঘন্টা হোক 7 ঘন্টা হোক, একটা নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য শ্রমিক তার শ্রম দেয়, কিন্তু তৎকালীন সময় এর পরিমাণটা ছিল অনির্দিষ্ট। এই অনির্দিষ্টতার কারণে শ্রমিকদের মধ্যে আস্তে আস্তে অসন্তোষ বৃদ্ধি পেতে থাকে, যা শ্রমিক সংগঠন এবং শ্রমিক আন্দোলন গড়ে ওঠার পেছনে অন্যতম ভূমিকা পালন করে। এরপরের পয়েন্টটিতে আসা যাক হচ্ছে মহিলা এবং শিশু শ্রমিকদের কারখানায় যথেচ্ছা ব্যবহার। এবার যদি বলি যে 1870 থেকে 1880 সালের এই দশকটাতে দেখা যাচ্ছে আমেরিকায় গ্রাম থেকে শহরে আসার প্রবণতা অত্যন্ত বেশি, বা কারখানাগুলোতে গ্রাম থেকে শহরে আসা শুরু করে। এ সময় মহিলা এবং শিশু শ্রমিক যারা ছিল তারা মূলত ছিল হচ্ছে কারখানায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। দেখা যাচ্ছে 25% শিশু শ্রমিক এখানে পূর্ণ দিবস, অর্থাৎ সম্পূর্ণ দিবস বা দিনের সম্পূর্ণ অংশ তারা এখানে ব্যয় করত, শ্রম ঘন্টা ব্যয় করত। আবার বেশিরভাগ মহিলা ছিল হচ্ছে অবিবাহিত এবং অল্প বয়স্ক, যাদের বয়স ছিল মূলত 18 থেকে 24 বছর পর্যন্ত। অন্যদিকে 1910 সালের দিকে আমেরিকাতে শিশু শ্রমিক 25% পুরো কারখানাতে পূর্ণ দিবস দেয়, এবং কারখানাগুলোতে 1840 সালের দিকে আমেরিকার টেক্সটাইলগুলো বিশেষ করে শ্রমিকদের দৈনিক 16 থেকে 18 ঘন্টা সময় দিতে হতো। অর্থাৎ বর্তমান সময় যদি দেয়া লাগে 8 ঘন্টা, তৎকালীন সময়ে সেখানে 1940 সালের দিকে দেখা যাচ্ছে যে ডাবল, 16 ঘন্টা থেকে 18 ঘন্টা সময় দিতে হতো। তো এই যে কাজের সময় নির্ধারণ না করার কারণে শ্রমিকদের মধ্যে একেবারেই অসন্তোষ বৃদ্ধি পায়, এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কাজের পরিবেশের কারণে শ্রমিকরা কাজের প্রতি মনোযোগের আগ্রহটা হারিয়ে ফেলে, অর্থাৎ মনোযোগের ব্যাপারটা তারা অনাগ্রহে পরিণত হয়। এরপরে যেটা একটি কারণ, সেটা হচ্ছে শ্রমিকদের বেতন বৃদ্ধির ব্যাপারটিতে মালিকদের অনাগ্রহতা, অর্থাৎ 5 নম্বর পয়েন্ট যেটা আমি দেখেছি, খেয়াল করে দেখো যে শ্রমিকদের বেতন বৃদ্ধির ব্যাপারটিতে মালিকদের অনাগ্রহতা পরিলক্ষিত হয়। কিরকম ভাবে? যে শ্রমিকের মজুরি বৃদ্ধি করা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মালিক শ্রমিকের দ্বন্দ্ব আমেরিকার শ্রমিক সংগঠন এবং শ্রমিক আন্দোলন, এই দুটির মধ্যে একটা অন্যতম কারণে পরিণত হয়। এ সময় বেতন বৃদ্ধি নিয়ে মালিকদের সঙ্গে শ্রমিকদের চরম দ্বন্দ্বে পৌঁছায়, এবং এই মালিকদের শ্রমিক কারখানার মালিকদের একটা বদ্ধমূল ধারণা ছিল যে শ্রমিকদের বেতন বৃদ্ধি করলে তাদের উৎপাদন প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে, এবং শ্রমিকরা অতিরিক্ত টাকা জুয়া, মদ, নারী ভোগ ইত্যাদির পেছনে খরচ করবে। এই পরিসংখ্যানেই পরবর্তীতে দেখা যাচ্ছে যে 1890 সালে আমেরিকা শ্রমিকদের প্রতি 4টি পরিবারের একটি পরিবারকে বাৎসরিক আয় ছিল দেখা যাচ্ছে মাত্র $380। শিল্পক্ষেত্রে শ্রমিক মালিকদের এরকম সম্পর্ক কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন সংগঠন, অর্থাৎ শ্রমিক এবং মালিকদের মধ্যে যে একটা দ্বন্দ্বপূর্ণ অবস্থান, এই দ্বন্দ্বপূর্ণ অবস্থানের কারণে এই শ্রমিক সংগঠনগুলো আস্তে আস্তে দানা বাঁধতে থাকে। এর পরের পয়েন্টটি যেটা দেখতে পাচ্ছি যে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রাপ্তিতে অনিশ্চয়তা, অর্থাৎ শ্রমিকরা যে ন্যায্য মজুরি পাবে, একজন শ্রমিক দেখা যাচ্ছে যে 16 থেকে 18 ঘন্টা শ্রম দেয়, কিন্তু মাস গেলে সে উপযুক্ত অর্থ বা উপযুক্ত যে তার সম্মানী, সেই সম্মানীটুকু সে পায় না। যেই কারণে দেখা যাচ্ছে বিভিন্ন মালিক শ্রমিকদের মধ্যে একটি দ্বন্দ্ব প্রকাশ্যে উদ্ভূত হয়, এবং যারই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে শ্রমিক আন্দোলন দানা বাঁধতে থাকে। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমেরিকায় কিছু উল্লেখযোগ্য শ্রমিক সংগঠনের কথা তুলে ধরব। কিরকম শ্রমিক সংগঠন? যে শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের নিয়ে কাজ করত। শ্রমিকদের কি নিয়ে কাজ করত? শ্রমিকদের দুঃখ দুর্দশা, শ্রমিকদের চাহিদা, শ্রমিকদের আকাঙ্ক্ষা ইত্যাদি বিষয় নিয়ে তারা কাজ করত। কাদের সাথে? এই মালিক পক্ষদের সাথে। এবার আসা যাক, প্রথম যে পয়েন্টটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই জাতীয় শ্রমিক ফেডারেশন। জাতীয় শ্রমিক ফেডারেশনের কথাই যদি বলতে হয় তাহলে বলতে হবে যে 1866 সালে আমেরিকার প্রথম জাতীয় শ্রমিক ফেডারেশন গঠন করা হয়, এবং জাতীয় শ্রমিক ফেডারেশন 1872 সালে একটি জাতীয় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করে, যার নাম ছিল হচ্ছে
শ্রম সংস্কার পার্টি। এই দলটি ছিল একটি সংস্কারপন্থী দল। অর্থাৎ সংস্কারপন্থী দল কথাটি বলার এই অর্থ এই হচ্ছে যে এরা মালিক পক্ষের যে সমস্ত নীতি নির্ধারণী পদ্ধতি, এই পদ্ধতিগুলোতে সংস্কার সাধনের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। অর্থাৎ জাতীয় শ্রমিক ফেডারেশন থেকে পরবর্তী সময়ে শ্রম সংস্কার পার্টি নামে একটি নতুন পার্টি ফর্ম করে। কাদের পৃষ্ঠপোষকতায়? রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায়। অর্থাৎ রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় শ্রম সংস্কার পার্টি নামে নতুন একটি পার্টি গঠন করা হয়। এরই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে পরবর্তী সময়ে নতুন একটি ফর্ম বা নতুন একটি দলগুলির মধ্যে নতুন একটি দলের সৃষ্টি। তার মধ্যে একটি হচ্ছে নাইটস অফ লেবার, 2 নম্বর পয়েন্টে যেটা আমরা দেখছি। তো নাইটস অফ লেবারের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে সংস্কারপন্থী দলগুলির মধ্যে অন্যতম ছিল হচ্ছে নাইটস অফ লেবার। অর্থাৎ দ্য নাইটস অফ লেবার, এই যে দলগুলির মধ্যে এই দলটি ছিল মূলত সংস্কারপন্থী দলগুলোর মধ্যে অন্যতম। অর্থাৎ তারা ছিল মূলত একেবারে প্রত্যক্ষ ভূমিকা পালন করত। নাইটস অফ লেবার দলটি 1869 সালে প্রতিষ্ঠিত হয় এবং দেখা যাচ্ছে যে এই দলটি নেতৃত্বে ছিলেন স্টিফেন্স নামে একজন দর্জি। তিনি এই গোপন দলকে বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পর্কে জ্ঞানদান করতেন এবং দেখা যাচ্ছে যে 1879 সালে টেরেন্স নামে একজন ব্যক্তি তার দলটির মূল নেতৃত্বে আসেন। টেরেন্স মূল নেতৃত্বে আসে এবং দলটিকে আমেরিকার সকল শ্রমিকদের জন্য উন্মুক্ত করে দেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি এখানে সকল শ্রমিকদের জন্য কেন সে উন্মুক্ত করে দিল। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে, মনে রাখতে হবে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে এরকম শ্রমিক সংগঠনগুলো গড়ে উঠেছিল। এক শ্রমিক সংগঠনের সদস্য আরেক শ্রমিক সংগঠনের সদস্য হতে পারতো না। কিন্তু এই টেরেন্স চিন্তা করলেন যে না, যদি ইউনাইটেড কিছু করতে হয়, ইউনাইটেড যদি কিছু আন্দোলনে আসতে হয় বা ইউনিফাইড করে যদি আন্দোলনে আসতে হয়, তাহলে একটি নির্দিষ্ট একটি শক্তিশালী সংস্কারপন্থী শ্রমিক সংগঠন গড়ে তুলতে হবে। ঠিক টেরেন্স এই চিন্তা থেকে তিনি করলেন কি যে এই দলটিকে সে করলো আমেরিকার সকল শ্রমিকদের জন্য উন্মুক্ত করে দিল। আচ্ছা, একটু বলে রাখা দরকার যে এই সংগঠনটির বিশেষ বিশেষ কি ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। এই পদে রয়েছে নাইটস অফ লেবার, আমেরিকার প্রথম গুরুত্বপূর্ণ জাতীয় শ্রমিক সংগঠন এবং তা পুরো আমেরিকাতে ছড়িয়ে পড়ে, মানলাম। এরপরে দেখা যাচ্ছে সংস্থাটির যে নেতৃত্ব সীমাবদ্ধ ছিল হচ্ছে আদি আমেরিকানদের হাতে। এটি মূলত ছিল হচ্ছে আদি আমেরিকানদের হাতে এবং সকল শ্রমিকদের জন্য এই দলটির সদস্যপদ খোলা থাকলেও আইনজীবী, ব্যাংকার, জুয়ারি এবং ডিলার এদের হাতে কোনো রকমের কোনো সদস্য, এরা কোনো সদস্য হতে পারতেন না। অর্থাৎ আইনজীবী শ্রেণী যারা ছিল, ব্যাংকার শ্রেণীর যারা ছিল, জুয়ারি যারা ছিল বা ডিলার যারা ছিল, ডিলারদের মালিক যারা ছিল, এরা কিন্তু শ্রমিক নয়। এজন্য কিন্তু দেখা যাচ্ছে যে এরা কিন্তু সদস্য হতে পারতেন না। এরপরে দেখা যাচ্ছে নাইটস অফ লেবার সংগঠনটি 10% সদস্য ছিল আফ্রিকান আমেরিকান। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা তো প্রথম থেকে শুনে এসেছি বা বলে এসেছি যে আমেরিকায় যে সমস্ত শ্রমিকরা যারা ছিল তারা মূলত ছিল হচ্ছে ব্ল্যাক এবং দেখা যাচ্ছে তাদের আদি নিবাসী ছিল হচ্ছে আফ্রিকা। তো এই জন্যই বলা হচ্ছে যে এই লেবার সংগঠনটির 10% সদস্য ছিল হচ্ছে আফ্রিকান আমেরিকান। এবার কি বলা যায়, এবার দেখা যাচ্ছে যে সংগঠনটির প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে শ্রমিকদের সংগঠিত করা, একটি বিরাট ইউনিয়ন গঠন করা। আমরা যেমন এখন দেখি যে বিভিন্ন সংগঠন যখন থাকে বা বিভিন্ন প্রতিষ্ঠান যখন থাকে, চাকরি প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য জায়গায় থাকে, ট্রেড ইউনিয়নের ব্যবস্থা থাকে, যেখানে শ্রমিকদের চাহিদা বা শ্রমিকদের চাওয়া পাওয়া ইত্যাদি এই ট্রেড ইউনিয়নগুলো মালিক পক্ষের সাথে কথা বলে একটা সমঝোতায় এসে সেগুলো আদায়ের চেষ্টা করে। এটা আমরা জানি স্বাভাবিকভাবে যতটুকু আমরা বুঝি। তো এই সমস্ত একটি বিরাট ইউনিয়ন গঠন করার উদ্দেশ্য ছিল এই সংগঠনটির এবং যার নেতৃত্বে থাকবে হচ্ছে কেন্দ্র কর্তৃক শাসিত। এবং দেখা যাচ্ছে যে নাইটস অফ লেবার যেটার কথা বলছি, এই নাইটস অফ লেবার শ্রমিকদের সম্মিলিত সংগঠিত করার জন্য 1885 সালে সদস্য সংখ্যা ছিল প্রায় 7 লক্ষ। অর্থাৎ 1885 সালে গিয়ে এই সংগঠনটি, অর্থাৎ 1869 সালে যেই দলটি প্রতিষ্ঠিত হয়, 1869 সালে যে দলটি প্রতিষ্ঠিত হয়, 1885-তে এসে তার সদস্য সংখ্যা হয় 7 লক্ষ। এর কারণ আছে,
ওই যে বলেছিল যে আমেরিকার সকল শ্রমিকদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে। এজন্যই কিন্তু দেখা যাচ্ছে যে 7 লক্ষ সদস্য এরা পেয়েছিল। এরপরে লাস্ট যে বিষয়টি নিয়ে দেখব সেটা হচ্ছে আমেরিকান ফেডারেশন অফ লেবার। আমেরিকার ফেডারেশন অফ লেবার এটি ছিল হচ্ছে আমেরিকার অন্যতম একটি শ্রমিক সংগঠন, যা কিনা নাম সংক্ষিপ্ত নাম ছিল AFL, অর্থাৎ দ্য আমেরিকান ফেডারেশন অফ লেবার। এই সংগঠনটি 1886 সালে এই যে স্যামুয়েল গম্পাস জাতীয় ট্রেড ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করেন। এই স্যামুয়েল গম্পাস 1886 সালে দ্য আমেরিকান ফেডারেশন অফ লেবার এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আর নাইটস অফ লেবার প্রতিষ্ঠা করেন কে? আমরা আগেই বলেছি, নাইটস অফ লেবার প্রতিষ্ঠা করেন হচ্ছে ইউরিন স্টিফেন, তার নেতৃত্বে মূলত গড়ে ওঠে। তো এই যে দেখা যাচ্ছে যে 1886 সালে এই সংগঠনটি যখন গঠিত হয় সেই সময় কিন্তু সেই সঙ্গে দেখা যাচ্ছে যে স্বায়ত্তশাসিত এবং স্বাধীন গ্রুপগুলিকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এই সংগঠনটি মূলত গঠিত হয়। যেটা বলছিলাম যে স্বায়ত্তশাসিত, অর্থাৎ স্বায়ত্তশাসিত মানে কি, যে নিজ কর্তৃক শাসিত, এই নিজ কর্তৃক শাসিত ট্রেড গ্রুপ যেগুলো ছিল, এই গ্রুপ এবং স্বাধীন যে গ্রুপগুলো ছিল এই গ্রুপকে শাসন করবার জন্য বা ধরে রাখার জন্য বা এদেরকে অধীনে আনার জন্য মূলত ছিল এই যে AFL এর গঠন। এরপর দেখা যাচ্ছে এই যে এই সংগঠন সেই সঙ্গে ধর্মঘট এবং আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার ব্যাপারটিও ছিল মূলত এই সংগঠনের অন্যতম কাজ। এই সংগঠনের যে বৈশিষ্ট্যের কথা যদি বলি, যে 1955 সাল পর্যন্ত আমেরিকায় সবচেয়ে বড় ইউনিয়ন ছিল হচ্ছে আমেরিকান ফেডারেশন অফ লেবার, অর্থাৎ 1955 সাল পর্যন্ত সবচেয়ে বড় যে ইউনিয়ন ছিল এই ইউনিয়নটা ছিল AFL বা আমেরিকান ফেডারেশন অফ লেবার। দক্ষ শ্রমিকদের যে মানে ভয়েস যদি বলি, যে বলি মেইন স্ট্রিম ভয়েস যেটাকে বলি, দক্ষ শ্রমিকদের মেইন স্ট্রিম ভয়েসই ছিল মূলত AFL, আমেরিকান ফেডারেশন অফ লেবার। তো দেখা যাচ্ছে বেতন বৃদ্ধি করা, দৈনিক সাপ্তাহিক কাজের সময় কমানো, তারপর হচ্ছে শ্রমিকদের নিরাপত্তা দান করা, এই বিষয়গুলোই মূলত ছিল হচ্ছে এই AFL এর কাজ। এবং দেখা যাচ্ছে যে 1918 সালে এই যে সংগঠনটি, এই সংগঠনের সদস্য সংখ্যা হয় হচ্ছে তৎকালীন সময় 1918 সালে 20 লক্ষ সদস্য এই আমেরিকান ফেডারেশন অফ লেবারের প্রতিষ্ঠা মানে সদস্য হয়। তো এই ছিল মূলত আমেরিকার যে শ্রমিক সংগঠন, তাদের কয়েকটি সংগঠনের কথা বললাম, তাদের কে প্রতিষ্ঠা করলো, সদস্য সংখ্যা কত, তারা কি নিয়ে কাজ করছে শ্রমিকদের, এই বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমেরিকার পর্দায় দেখতে পাচ্ছ যে শ্রমিক সংগঠন, শ্রমিক আন্দোলন ও ইত্যাদির ফলাফল, অর্থাৎ আফটারম্যাথ বা ইফেক্ট, ফলাফলটা কি ছিল, রেজাল্টটা কি ছিল। এই রেজাল্ট গুলোর দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে বিচারালয়গুলো শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে বেশ কিছু আইন প্রণয়ন করে এবং সরকারের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনতে সহায়তা করে বা লক্ষ্য করা যায়। অর্থাৎ বিচারালয়গুলো যেগুলো ছিল, অর্থাৎ যে সমস্ত আদালত যেগুলো ছিল, এই সমস্ত আদালতে শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে বেশ কিছু আইন প্রণয়ন করে সরকার, এবং সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, অর্থাৎ এই শ্রমিকদের প্রতি যে সরকারের দৃষ্টিভঙ্গি ছিল সেটিও কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত সাধিত হয়। 2 নম্বর পয়েন্টে যেটা দেখব সেটা হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা হ্রাস বা শ্রমঘণ্টা হ্রাস করে বিচার বিভাগ রায় প্রদান করলে সরকার তা মেনে নেয়। এখন প্রশ্ন থাকে, সরকার তা মেনে নেয়, তাহলে সরকারটাকে, সরকারটা ছিল হচ্ছে এই মালিক পক্ষের পক্ষে যারা ছিল, এবং বিচার বিভাগ যখন ঠিক করে দিল যে না, শ্রমঘণ্টা বা কর্মঘণ্টায় যদি অনির্দিষ্টতা থাকে তাহলে তো শ্রমিকরা তাদের যে একটা কি বলে এটাকে, যে তাদের যে কাজের প্রতি যে আগ্রহ, এটা আস্তে আস্তে কমে যাবে। এটা শুধু কিন্তু আমেরিকায় না, বর্তমান সময়েও যে কোনো পেশাতে যদি শ্রমঘণ্টা নির্ধারিত না হয় তাহলে কিন্তু শ্রমিকদের একটা অসন্তোষ বা শ্রমিকদের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। ঠিক এই কারণে শ্রমিকদের কর্মঘণ্টা হ্রাস করে যা কিনা বিচার বিভাগ এবং তা সরকার মেনে নেয়। পরবর্তী পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি যে শ্রমিকদের সঙ্গে যৌথ দর কষাকষি অধিকার কোর্ট কর্তৃক স্বীকৃত হয়। অর্থাৎ শ্রমিকদের সাথে যে দর কষাকষি সিস্টেমটা, এই সিস্টেমটা মূলত কোর্ট যখন প্রতিষ্ঠা করলো বা তাদের স্বীকৃতি প্রদান করলো, সেই সময় থেকে শ্রমিকরা তাদের
মূল্য সম্পর্কে সচেতন হয়ে গেল এবং মালিক পক্ষও কিন্তু বুঝে গেল যে এখন একটা দর কষাকষির মাধ্যমে আমাদের আগে যে বেঁধে দেওয়া যে শ্রম মূল্য, শ্রমের যে বিনিময় মূল্য, তা কিন্তু চলবে না। এখন একটা দর কষাকষি, তারও একটা কথা থাকতে পারে, শ্রমিকের একটা কথা থাকতে পারে, শ্রমিকের একটা চাওয়া থাকতে পারে, মালিকের একটা চাওয়া থাকতে পারে। উভয় পক্ষের দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত সময় যখন একটি নির্ধারিত দামে যখন পৌঁছাবে বা বিনিময় মূল্যে যখন পৌঁছাবে, তখনই কিন্তু শ্রমিক তার শ্রম দিতে বাধ্য। এটি স্বীকৃতি দেয় মূলত কোর্ট। পরবর্তীতে দেখা যায় মালিকদের অনেক অন্যায় কার্যকলাপ কোর্ট কর্তৃক নিষিদ্ধ হয়। এখানে যেটা বলতে চাচ্ছি যে মালিকদের অনেক অন্যায় কার্যকলাপটা কি? মালিকদের অনেক অন্যায় কার্যকলাপ হচ্ছে যখন তখন শ্রমিককে শ্রমে ঘন্টা হিসেবে ব্যবহার করা, শ্রমিকের অসুস্থতা বা শ্রমিকের অসমর্থতাকে উজ্জ করা, মূল্য না দেয়া, এই সমস্ত যে অন্যায় কার্যকলাপ, এই কার্যকলাপ কিন্তু কোর্ট কর্তৃক নিষিদ্ধ হয়। অর্থাৎ মালিকদেরকে অন্যায় কার্যকলাপে কোর্ট কর্তৃক কিন্তু নিষিদ্ধ হওয়ার পর থেকে শ্রমিকরাও তাদের শ্রমঘণ্টা বা তাদের চাওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করে। এরপরে যেটা দেখতে পাচ্ছি যে শ্রমিকদের ক্ষতিপূরণ আইন পাস। শ্রমিকদের ক্ষতিপূরণ আইন পাশের দিকে দেখতে পাচ্ছি যে শ্রমিকরা যদি কোনো রকমের অসুস্থতা হতো বা যদি কোনো রকমের একটা বিপদগ্রস্ত হতো, সেখানে কিন্তু তারা ক্ষতিপূরণ পেত না আগে যেটা ছিল। কিন্তু তাদের জন্য যখন মানে বিচারালয়গুলো যখন নির্ধারণ করে দিল, আইন পাস করে দিল যে না, একজন শ্রমিক কাজ করার সময় বা কর্তব্যরত অবস্থায় যদি অসুস্থ হয়, কর্তব্যরত অবস্থায় যদি নিপীড়নের শিকার হয় বা কর্তব্যরত অবস্থায় যদি আহত হয় বা নিহত হয়, এই সমস্ত বিষয়ে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা থাকবে। অর্থাৎ মালিক পক্ষকে ওই শ্রমিককে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। এই ব্যাপারে একটি আইন পাস করা হয়। 6 নম্বর পয়েন্টে যেটা দেখি সেটা হচ্ছে শিশু শ্রম নিষিদ্ধ হয়। অর্থাৎ শিশু শ্রম যেটা ছিল মূলত যে চাইল্ড লেবার, এগুলোকে চাইল্ড লেবার ব্যান করা হয়। অর্থাৎ শিশুরা থাকবে হচ্ছে পড়াশোনার সাথে জীবন গড়ার সাথে কাজে। তো এদেরকে এই শ্রম থেকে বিচারালয়ের মাধ্যমে বা যদি বলি আদালতের মাধ্যমে এই শিশু শ্রমকে বা চাইল্ড লেবারকে ব্যান করা হয় বা নিষিদ্ধ করা হয়। সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেড ইউনিয়নের অধিকারও স্বীকৃত হয়। অর্থাৎ এখনকার সময় যে ট্রেড ইউনিয়ন, এগুলো কিন্তু সেই আমেরিকার সেই শিল্প বিপ্লবের পর থেকে যে ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা হয় তারই ফলাফল, তারই সুপ্রতিষ্ঠিত রূপ। অর্থাৎ এই ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকরা তাদের চাওয়া, দাবি দেওয়া ইত্যাদি বিষয়সমূহ যখন ট্রেড ইউনিয়নের কেন্দ্রীভূত যে কেন্দ্রের যে শাসন, সেই কেন্দ্রে যারা অবস্থান করছে তাদের মাধ্যমে সরকার পক্ষের কাছে অথবা মালিক পক্ষের কাছে একটি দাবির মাধ্যমে বা প্রস্তাব আকারে পৌঁছায় এবং সেখান থেকে সে তাদের দাবি বা প্রস্তাব পাশের চেষ্টা করে। অর্থাৎ ট্রেড ইউনিয়ন হচ্ছে একটা মাধ্যম যেখানে শ্রমিকদের চাওয়া, শ্রমিকদের ইচ্ছা পূরণের একটা মাধ্যম, কাদের কাছে? মালিক পক্ষের কাছে। তো এই ছিল মূলত, এবং ট্রেড ইউনিয়নের মাধ্যমে কিন্তু এই শ্রমিকরা অ্যাকুমুলেট হতে থাকে এবং এই ট্রেড ইউনিয়নের মাধ্যমে এই যে শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হতে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এই আমেরিকার শিল্প বিপ্লবের সময়ে বা শিল্প পরবর্তী সময়ে যে শ্রমিক সংগঠনগুলো গড়ে উঠেছে বা শ্রমিক আন্দোলন যেগুলো হয়েছে, সেখানেও কিন্তু স্পষ্ট প্রতীয়মান যে শ্রমিক সংগঠনগুলো ট্রেড ইউনিয়ন দ্বারা ইনফ্লুয়েন্সড এবং যার কারণে দেখা যাচ্ছে যে শ্রমিক আন্দোলনগুলো ফ্রুটফুল হয়েছে এবং পজিটিভলি এর ফিডব্যাক এসেছে। তো এই ছিল মূলত আজকের আমাদের আলোচনার বিষয়। তবে একটি বিষয় আরেকবার বলতে চাই যে আমরা যে শুরু করেছিলাম যে আজকে আমাদের মূল আলোচনা যে আমেরিকার যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠন এবং শ্রমিক আন্দোলনের উদ্ভব ও বিকাশ, এর বিষয় নিয়ে প্রথমে আমরা প্রাথমিক একটা ধারণা পেয়েছি যে আমরা শিল্প নির্ভর অর্থনীতিতে যেরকম শ্রমিকের যেরকম প্রয়োজন, মালিক পক্ষেরও তেমন প্রয়োজন। আবার ঠিক একই রকম ভাবে
এই সময়ে দেখা যাচ্ছে যে এই 19 শতকের শেষের দিকে আমেরিকার জীবন মানের উন্নয়নে সরকার এবং মালিক পক্ষের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ গ্রহণ না করার কারণেই কিন্তু এই শ্রমিক এবং মালিকের যে একটা অসন্তোষ বা শ্রমিক সংগঠনগুলো গড়ে ওঠায় বা শ্রমিক আন্দোলনগুলো যে স্টাবলিশড হয়, এটি কিন্তু মূল লক্ষ্য মূল পরিণতিতে পরিণত হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই সময়ে দেখা যাচ্ছে কি সব কারণে যেমন আমরা বলেছি যে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, গ্রামাঞ্চল থেকে শহরে ব্যাপক আকারে 19 শতকের শেষের দিকে ব্যাপক আকারে মানুষ আসা, মানে শ্রমিকরা আসা শুরু করলো এবং মিল মালিকদের সাথে শ্রমিকদের একটা মানে মিল মালিকরা শ্রমিকদের সাথে দুর্ব্যবহার শুরু করলো, শ্রমিকরা মজুরি ঠিক মতো পেলো না, শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে অসহযোগিতা করা হচ্ছে। উন্নত প্রযুক্তি যখন আসলো তখন দক্ষ শ্রমিকদের অপ্রয়োজনীয় মনে করা হলো, অদক্ষ শ্রমিকদের কম মজুরিতে নিয়োগ করা হলো, অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের সপরিবারে বসবাস শুরু হলো। এরপরে শিল্প কারখানার শ্রমঘণ্টার বিষয়টি অনির্দিষ্ট থেকে গেল, মালিক মহিলা এবং শিশু শ্রমিকদের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেল এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির ব্যাপারটিও কিন্তু মালিকরা একেবারে অনাগ্রহতা, যেভাবে চলুক আমরা এদেরকে বঞ্চিত করব, এই চিন্তা এস্টাবলিশ হওয়া শুরু করলো এবং শ্রমিকদের ন্যায্য মজুরি কিন্তু প্রাপ্তিতে অনিশ্চয়তা ছিল, যার কারণে তিনটি শ্রমিক সংগঠনের কথা বলছি খুবই ফেমাস। একটার তো 7 লক্ষ প্রায় ছিল, 20 লক্ষ পরবর্তীতে আর দেখা যায় 20 লক্ষ আর একটা সংগঠনের সদস্য সংখ্যা ছিল। এবং সে সময় যেটা ছিল যে এক একটা অঙ্গরাজ্যে আলাদা আলাদা শ্রমিক সংগঠন ছিল, একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক। কিন্তু এই যে পরিণত নাইটস অফ লেবার এবং আমেরিকান ফেডারেশন অফ লেবার এএফএল এবং নাইটস অফ লেবার, এই দুটো সংগঠন কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমেরিকার যে কোনো শ্রমিককে তারা সদস্য হিসেবে নিতে পারত বা সদস্য হওয়ার জন্য তারা উন্মুক্ত ছিল। কিন্তু কিছু বিষয় ছিল যে যেটা বলেছি যে ব্যবসা যারা কিনা ব্যাংকার ছিল, যারা কিনা জুয়ারি ছিল, এই সমস্ত যারা কিনা লিড ডিলার যারা ছিল, এরা কিন্তু এই সংগঠনের সদস্য হতে পারত না। তো মূলত এবং লাস্টে যেটা দেখছি যে আমরা যে এই যে শ্রমিক সংগঠন এবং শ্রমিক আন্দোলন, এই কটির ফলাফল কিছু লাস্টে যেটা আউটকাম ছিল সেটা হচ্ছে ঠিকই কিন্তু আমেরিকার বিচার বিভাগ শ্রমিকদের শ্রমগণনা ঠিক করে দেয়। আমেরিকার বিচার বিভাগ বা হাইকোর্ট বা কোর্ট যেটাকে বলছি, কোর্ট কিন্তু শ্রমিকদের সাথে দর কষাকষির অধিকার ঠিক করে দেয়। মালিকদের অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কোর্ট নিষিদ্ধ ঘোষণা করে, শিশু শ্রম নিষিদ্ধ ঘোষণা করে, শ্রমিকদের ক্ষতিপূরণ আইন পাশ করে এবং ট্রেড ইউনিয়ন অধিকারটা স্বীকৃত দেয়। তো এই ছিল মূলত আজকের আলোচনা। তবে তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য এবং আমার ল্যাপটপের জন্য বিশেষ করে, কারণ আমার ল্যাপটপটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে সময় মতো আমার মানে লেকচারটা তোমাদের কাছে পৌঁছাতে একটু বেগ পেতে হয় বা দেরি হয়। তো সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা কেউ কিন্তু আমাদের সকলের নিয়ন্ত্রণাধীন নয়। বিজ্ঞান আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু অনেক সময় বিজ্ঞান আমাদেরকে চলতে পথে অনেক হোঁচট খাওয়ায়, অনেক বিষয় আমাদেরকে থাকে, যেমন আমাদের অনেক সময় নেট কানেকশন থাকে না, অনেক সময় দেখা যায় কারেন্ট থাকে না। তারপরেও কিন্তু আমরা ঢাকা কলেজের সমস্ত শিক্ষক, আমাদের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের সর্বাত্মক তত্ত্বাবধানে, সর্বাত্মক শব্দটা আমি এই জন্য বলছি, সর্বাত্মক তত্ত্বাবধানে আমরা প্রত্যেক শিক্ষক কিন্তু আমাদের শ্রম, মেধা এবং সবকিছু দিয়ে এই অনলাইন ক্লাস কার্যক্রম চালু রেখেছি। এটাই আমাদের হোক ঐকান্তিক প্রচেষ্টা এবং এটা মনে রাখতে হবে, কলেজ খুলে গেলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এক মুহূর্ত দেরি নয়, এক মুহূর্ত অপব্যয় নয়, আমাদের চেষ্টা করতে হবে আমাদের ক্লাসগুলো সুন্দর করে কন্ডাক্ট করা এবং সুন্দর করে সংযুক্ত থাকা। এবং সকলেই কামনা করি আমরা যাতে নিরবিচ্ছিন্নভাবে আমাদের ক্লাস কার্যক্রম চালিয়ে নিতে পারি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। একটি বিষয় না বললে নয়, কোভিড-19-এ সমগ্র পৃথিবী আক্রান্ত, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আমরা জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে এবং নিজে নিরাপদ থাকি এবং দেশকে নিরাপদ রাখি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সাময়িক যেটা আমাদের হয়েছে, যেটা যে আমরা একটু দেরিতে অনেক সময় আমাদের ভিডিওটি যায়, তো এই সাময়িক সমস্যার জন্য আমি এবং আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।